রূপাকে প্রথম দেখেই আমি বেশ খানিকক্ষণ তাকিয়েছিলাম। দবদবে সাদা জামদানি, লাল ব্লাউজ দিয়ে, মাথা লাল হিজাব, চোখে কাজল। ভালো লেগেছিল তখনই, কিন্তু প্রেমে পড়েছিলাম রূপার সাথে আলাপ হওয়ার পর। কি অসাধারণ ব্যক্তিত্ব! রূপা তখন নতুন নতুন জয়েন করেছিল ওর কোম্পানিতে। এমবিএ করে এসেছে বিদেশ থেকে, তাই অল্প বয়সেই এত বড় পদে জয়েন করতে পেরেছিল। ওর অফিসের অনেকেই ওর জন্য দিওয়ানা ছিল, কিন্তু মুখে কেউই ওকে কিছু বলতে পারেনি। আমি ছিলাম ইনকাম ট্যাক্সে সদ্য জয়েন করা টকবগে যুবক। রূপার চেয়ে বেতন আমার কম ছিল, কিন্তু আমি সরকারি চাকুরিজীবী আর রূপা বেসরকারি চাকুরি। প্রেমে পাগল হয়ে বাবা মাকে সরাসরি বলেই দিলাম রূপার কথা। বিয়ের প্রস্তাব গেল রূপার বাসায়। সব দিক দিয়ে সব কিছু ওকে। কাজে ডাকতে আর দেরি হয়নি। বাসরাতে প্রথম রূপার চুল দেখি। আরও একবার প্রেমে পড়লাম। কোমরের নিচ পর্যন্ত এক ঝাঁক চুল, কি দারুণ গন্ধ! আমি মুগ্ধ হয়ে চেয়েছিলাম, আর রূপা নিজের নতুন রূপে আমাকে পরিচিত করতে ব্যস্ত। একটা আস্ত বাচাল মেয়ে রূপা। বিয়ের আগে এত কথা বলতে দেখিনি রূপাকে। মেপে কথা বলতো, আর ও সকল কথা ছিল প্রাসঙ্গিক। অপ্রাসঙ্গিক কথা রূপার মুখ দিয়ে বের হতে দেখিনি। আর বাসরাতে এত কথা বলছে যে আমার ওকে অচেনা লাগছিল। আমি অবাক হয়ে নাকি মুগ্ধ তা বুঝতে পারছিলাম না। কোনো সাজগোজ ছাড়া এই মেয়ে সাক্ষাৎ পড়ি। বিয়ের স্বাদ যতই মুছে দিচ্ছিল, ততই আমি মুগ্ধ হচ্ছিলাম। ওদিকে কথার পরিমাণ বেড়ে চলছিল। কোনো রোমান্টিক কথা না, কবে কি করেছে না করেছে, কি বলেছে না বলেছে, এইসব গল্প। রূপার প্রেমে হাবুডুবু অবস্থা ছিল আমার। এখনও আমি সেই সাগরে হাবুডুবু খাচ্ছি। ওর চোখের মায়ায় আজও আমি ডুবে যাচ্ছি। মা বাবার সাথে ওর সে কি খাতির! মাকে নিয়ে প্রায় পার্লারে যেত, আমাকে ফেলে তিনজনে রেস্টুরেন্টে খেতে যেত। আমার জন্য আবার একটুখানি পার্সেলও নিয়ে আসতো। কোনো বিয়ের ফাংশনে দেখতাম মা আর রূপা একই রকম শাড়ি পরে যেত। আমার বড় ভাবি উত্তরা ফ্ল্যাট থেকে আসতো আমাদের বাসায়, আর এসব দেখে মুখ ভেঙচি কেটে চলে যেত হিংসায়। রূপা অফিস থেকে বিদেশে কোনো ট্যুরে গেলে মাকে নিয়ে যেত। বাবা চাকুরির সুবাদে অনেক দেশ ঘুরলেও মা কখনো কোথাও যায়নি, তাই রূপা মাকে নিয়ে ঘুরতে যেত। আমি আর বাবা তখন নিজেরা রান্না করে খেতাম, পিকনিকের মতো। আমরা চারজন বেজায় খুশি ছিলাম, কিন্তু সেই খুশি বেশি দিন ছিল না। বিয়ে 2 বছর পর যখন রূপা কনসিভ করলো না, তখন অশান্তি দানা বাঁধা শুরু করলো সংসারে। রূপা আর আমি যখন অফিসে থাকতাম, প্রায় বড় ভাবি বাসায় এসে তখন মাকে অনেক কিছু বলে যেত। ধীরে ধীরে মা রূপাকে ভুল বুঝতে শুরু করলো। আমি আমার মতোই, রূপা আমার ধ্যান জ্ঞান সব। বাচ্চা আমার চাই, তবে রূপাকে হারিয়ে নয়। কিন্তু রূপাও দিনকে দিন মনমরা হয়ে যাচ্ছিল। মাঝে মাঝে কাঁদতো। ওর একটা বাচ্চার অনেক শখ। ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি শুরু হলো আমাদের বাবার পরামর্শে। কিন্তু যেদিন আমি জানতে পারলাম রূপা সম্পূর্ণ সুস্থ এবং সমস্যা আমার, সেদিন আমার দুনিয়া থমকে গিয়েছিল। আমার সিমেনে স্পার্মের সংখ্যা স্বাভাবিকের তুলনায় কম। এটা কনফার্ম হওয়ার জন্য ডাক্তার একটা টেস্ট দিল, যেটা রিপোর্ট দিল 1 সপ্তাহ পর। এই 1 সপ্তাহ আমি যে কি মানসিক অশান্তির মধ্য দিয়ে গিয়েছিলাম তা শুধু আমি জানি। রূপা আগের মতোই, বরঞ্চ আগের তুলনায় আরও বেশি বাচাল হয়ে গিয়েছিল। আমি বুঝতাম সমস্তটাই ওর অভিনয়। রূপা আমাকে শক্ত রাখার জন্য এত কথা বলতো, যেন আমি ওসব ভুলে থাকি। 1 সপ্তাহ পর ডাক্তার কনফার্ম করলেন আমার সমস্যা। সেদিন রূপার জন্মদিন ছিল। ডাক্তার ওষুধ দিলেন আর বললেন আল্লাহকে ডাকতে, মিরাকেল হলো হতে পারে। রূপা আমাকে নিয়ে ডাক্তারের চেম্বার থেকে রেস্টুরেন্টে গেল ওর বার্থডে ট্রিট দেবার জন্য, আর নিজের জন্মদিনের উপহার হিসেবে চাইলো আমি যেন বাসায় গিয়ে বলি সমস্যাটা রূপার। রাজি হলাম না। হাজার জোড়াজুড়ি করেও রূপা আমাকে রাজি করাতে পারেনি। বাসায় ফিরে অকপটে সব সত্যি বলে দিলাম। মা বাবা চরম বিমর্ষ মুখ নিয়ে নিজেদের রুমে চলে গেল। মা নরম মনের মানুষ। মা কথাটা আপন মনে করে বড় ভাবিকে বলে দিল। বড় ভাবি প্রযুক্তির দৌলতে পরিচিত অপরিচিত সবাইকে এ কথাটা জানালো। বড় ভাবি চেয়েছিল নিজের বোনকে আমার সাথে বিয়ে দিতে। আমি রাজি না হওয়ায় মনের মধ্যে আমার জন্য বিশাল ক্ষোভ পুষে রেখেছিল, যার ফলস্বরূপ এই কাজটা করলেন। রূপার ভাইদের কানেও কথাটা বড় ভাবি তুলেছিলেন। বড় ভাবি পরদিন বাসায় এসে আমাকে বলল রূপাকে ছেড়ে দিতে। রূপার মতো মেয়ের জীবন যেন আমি নষ্ট না করি। আমি ছেড়ে দিলে রূপা অন্য কাউকে বিয়ে করে সুখী হতে পারবে। আমি কানে নিলাম না, কারণ রূপা স্বাভাবিক আগের মতো। কিন্তু যখন রূপার বাসার সবাই আমাদের বাসায় এসে রূপাকে নিয়ে যেতে চাইলো, রূপা গেল না, এবং আমাকে রূপার বাবা রূপার অগোচরে হাত ধরে অনুরোধ করলো রূপার জীবনটা নষ্ট না করতে। তখন আমি সিদ্ধান্ত নিলাম রূপাকে ডিভোর্স দেওয়ার। রূপাকে ডিভোর্সের কথা বলতে রূপা চণ্ডীরূপ ধারণ করলো। ঝগড়ার এক পর্যায়ে আমাকে জোরে সোরে থাপ্পড়ও মারলো।
আমার অসম্ভব ভালো লাগছিল। আমার মনে হচ্ছিল রূপা আমাকে লাথি মারলেও আমার ভালো লাগতো। এর পরের 1 সপ্তাহ আগের মতো দারুণ সুন্দর ছিল। আমাদের মনে ছিল না আমাদের কখনো বেবি হবে না। কিন্তু 1 সপ্তাহ পরে আমি অন্যরকম হয়ে গেলাম। আমি মানুষের কথায় প্রভাবিত হয়ে রূপাকে ভালোবাসার প্রমাণ দিতে রূপাকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত পুনরায় গ্রহণ করলাম। বিপরীতে রূপাও আমাকে ছেড়ে কোথাও যাবে না, এই সিদ্ধান্ত জানিয়ে দিল। আমার মনে হচ্ছিল তখন রূপা আমাকে দয়া করছে। শুরু হলো চরম অশান্তি। রূপার আর আমার ঝগড়াটা ছিল একতরফা। আমি করে যেতাম। পাগল হয়ে গিয়েছিলাম তখন। অকারণে রূপার গায়ে হাত তুললাম, অমানসিক নির্যাতন চালালাম। সারা রাত মার খেয়েও সকালবেলা রূপা আমার সাথে হেসে কথা বলতো, যেন কিছুই হয়নি। আমার নিজেকে অমানুষ মনে হতো। বিবেকে মরিচা ধরে গিয়েছিল তখন। মা বাবা আটকানোর চেষ্টা করতো, পারতো না। টানা 1 মাস এমনইভাবে চলার পরে বাবা একদিন রূপাকে ওর বাসায় দিয়ে আসলো। আমি সেদিন অফিস থেকে ফিরে খালি রুমে রূপার বালিশ জড়িয়ে চিৎকার করে কেঁদেছিলাম। আমি সেদিন বুঝতে পেরেছিলাম রূপার জন্য কী পরিমাণ ভালোবাসা আমি বুকের মধ্যে লুকিয়ে রেখেছিলাম। মা আমার পাশে বসে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে বলেছিল, সুখের সংজ্ঞা সবার কাছে এক না। আমার বিক্ষিপ্ত মনের একাংশ বলতো, রূপা আমাকে ছাড়া ভালো নেই। পরক্ষণে আরেক অংশ বলে উঠত, সাময়িক কষ্ট কিছু না, দীর্ঘস্থায়ী সুখের আছে। রূপা পরে ভালো থাকবেই। এমন দোটানায় দিন কাটতে লাগলো আমার। এর ঠিক 1 মাস পর রূপার বাবা একদিন বিকেলে কল দিয়ে জিজ্ঞেস করলো রূপা আমার বাসায় ঠিক মতো পৌঁছেছে কিনা। আমি অবাক। রূপা আমার বাসায় আসেনি। কল দিলাম রূপার নাম্বারে। এই 1 মাস আমি রূপাকে একবারের জন্য কল মেসেজ দিইনি। রূপাও দেয়নি আমাকে কল। রূপার নাম্বার বন্ধ। দৌড়ে গেলাম রূপার অফিসে। গিয়ে জানলাম রূপার প্রমোশন হয়েছে। রূপাকে চট্টগ্রামে পোস্টিং করা হয়েছে। রূপা সেখানে চলে গেছে। বাসার কাউকে কিছু জানায়নি। তাই রূপার বাসার সবাই রূপার লাগেজ নিয়ে বাসা থেকে বের হয়ে যাওয়াকে ধরে নিয়েছে আমার বাসায় প্রত্যাবর্তন। আমি এক বুক কষ্ট নিয়ে বাসায় ফিরে এলাম। পরদিন অফিস থেকে ছুটি নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম। রূপা উঠেছে অফিসের দেওয়া বাসায়। রূপার অফিস থেকে ঠিকানা নিয়ে চলে গেলাম রূপার কাছে। জড়িয়ে ধরে বসেছিলাম অনেকক্ষণ। রূপা চুপচাপ, নির্লিপ্ত। কষ্টে চোখে পানি চলে এসেছিল। কিন্তু রূপা নির্বিকার। বাজার করে নিজের হাতে রেঁধে নিজের হাতে খাইয়ে দেওয়ার পর ও মহারানীর রাগ ভাঙল না। রাগ ভাঙল রাত 2টায়। ফয়েজ লেকের ঘন জঙ্গলের পাশে রূপাল বিল্ডিং। 14 তলা বিল্ডিংয়ের ছাদ থেকে পুরো ফয়েজ লেকটা দেখা যায়। ভরা পূর্ণিমা। রূপাকে জোর করে ধরে ছাদে নিয়ে গিয়েছিলাম। দূর থেকে যে কেউ দেখলে বলতো আমি রূপাকে কিডন্যাপ করছি। ছাদের বেঞ্চে বসে রূপার কোলে মাথা রেখে আমার অশ্রু বিসর্জন শুরু হলো। খুব করে ক্ষমা চেয়ে মুখ তুলতে দেখি রূপা একদিকে সমান জল চোখে জমিয়ে চেয়ে আছে আমার দিকে। দুজনে কাঁদলাম খুব। সেই থেকে শুরু হলো আমার ঢাকা চট্টগ্রাম দৌড়াদৌড়ি। প্রত্যেক সপ্তাহে রূপাকে দেখতে যাই। ঈদে রূপাকে সঙ্গে করে বাসায় নিয়ে আসতাম। নিজেকে 22 বছরের যুবক মনে হতো। আর রূপাকে অষ্টাদশী। লং ডিস্টেন্স রিলেশনশিপ আমাদের। রাত জেগে কথা বলতে বলতে রূপা ভিডিও কল অন রেখে ঘুমিয়ে যেত। আমি ওকে দেখতে দেখতে ঘুমিয়ে পড়তাম। 1 বছর পর রূপা ট্রান্সফার হয়ে ঢাকা আসলো। শুরু হলো আমাদের আগের মতো জীবন। সুখের বন্যা। সেই বন্যায় নতুন ঢেউ হিসেবে যোগ হলো আমাদের সন্তান আসার খবর। ট্রান্সফার হয়ে আসার 4 মাস পর রূপা জানালো সে প্রেগনেন্ট। 4 জন ডাক্তার দিয়ে রূপা কনফার্ম হয়েছিল। তাও রূপা অবিশ্বাসের চোখে রিপোর্টের দিকে তাকিয়েছিল। তারপর শুরু হলো রূপার উপর মায়ের মধুর অত্যাচার। রূপার খাই না কথাটা উঠে গেল বাসা থেকে। করলা থেকে শুরু করে চাল কুমড়া, লাল শাক থেকে শুরু করে নাম না জানা উদ্ভট শাক, ছোট মাছ থেকে শুরু করে কোরাল মাছ, খাসির মাংস থেকে শুরু করে হরিণের মাংস, সবাই রূপাকে এই 9 মাস খেতে হয়েছিল। রূপার মা ভাবিরা আরও এক ধাপ এগিয়ে। রূপা আচার জিনিসটা খুব বেশি রকমের অপছন্দ করে। কিন্তু রূপার মা ভাবিরা রূপাকে চালতার আচার থেকে শুরু করে রসুনের আচার পর্যন্ত সব রকমের আচার বানিয়ে দিয়ে গিয়েছিল। এবং 3 বেলা ফোন করে খবর নিত ওইসব আচার রূপা খেয়েছে কিনা। রূপা ছিল 4 ভাইয়ের একমাত্র ছোট বোন। সবচেয়ে আদরের, সবচেয়ে স্নেহের ছিল রূপা। তাই রূপার প্রতি অধিকার বোধটাও ছিল সবার চরম। লেবার রুমে নেওয়ার আগেও রূপা আইসক্রিমের বক্স হাতে আমাকে হাত নেড়ে টাটা দিচ্ছিল। আমি অশ্রু সজল চোখে তাকিয়েছিলাম ওর দিকে। ঘন্টা 2 পর নার্স একটা তোয়ালেতে পেঁচানো একটা বাচ্চা আমার হাতে দিয়ে বলেছিল, কংগ্রাচুলেশন, আপনার ছেলে হয়েছে। রূপার বাবা আমার ছেলের কানে আজান দেওয়ার কিছুক্ষণ পরে রূপাকে কেবিনে দেওয়া হলো। রূপার সেন্স ফিরলে রূপার ছেলেকে রূপার হাতে দেওয়া হয়। ডাক্তার থেকে শুরু করে সব আত্মীয় স্বজন সবাই আমার ছেলেকে দেখে বলেছিল ছেলে অবিকল আমার মতো হয়েছে। এটা শুনে রূপার সে কি কান্না। কেন তার ছেলে তার মতো দেখতে হলো না। আমার মা আর রূপার মা মিলে মিথ্যে আশ্বাস দিয়ে রূপাকে থামিয়েছিল। সেই দিন সবাই বাসায় ফিরলেও আমি থেকে গিয়েছিলাম হসপিটালে। ভরা পূর্ণিমা।
রূপার কেবিনে বিশাল জানালা থেকে চাঁদটাকে পুরো দেখা যাচ্ছিল। চাঁদের আলোয় আমার ছেলেকে কি অসম্ভব সুন্দর দেখাচ্ছিল। রূপা আইসক্রিমের বক্স সামনে নিয়ে হাতে নেড়ে বলেছিল ওটিতে কি হয়েছিল না হয়েছিল, ও কি ভেবেছিল না ভেবেছিল। আর আমি ভাবছিলাম যদি সেদিন রূপা চট্টগ্রাম চলে যাওয়ার খবর শুনে পাগলের মতো ছুটে না যেতাম, যদি নিজের ভুল নিজে বুঝতে না পারতাম, তাহলে আজকের এই সুন্দর মুহূর্তটা আমি কখনো কি পেতাম।